আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খোলার অনুমতি পেল দুদক। সেফ ডিপোজিট জব্দ করতে চিঠি। জয়ের গবেষণা প্রতিষ্ঠানে ৩৫ কোটি টাকার এফডিআর এর সন্ধান। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার। বুধবার দুদকের মামলায় তোলা হবে আদালতে। এবং হালনাগাদে সারা দেশে প্রায় ৫০ লাখ নতুন ভোটার নিবন্ধিত, বাদ পড়ল মারা যাওয়া ১৫ লাখ। বুধবার থেকে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়া শুরু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লকার খোলার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খোলার অনুমতি দিয়েছেন। এই আদেশের ফলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সেফ ডিপোজিট তল্লাশির বাধা কাটল। এর আগে রোববার লকার খোলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান। এদিকে বাংলাদেশ ব্যাংকে রাখা সব লকার ও সেফ ডিপোজিট জব্দ করতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব লকারে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ মজুদ আছে বলে ধারণা করছে কমিশন। প্রয়োজন হলে যে কোনো ব্যাংকের লকারে হানা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। এদিকে সজীব ওয়াজেদ জয়ের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর নামে অবৈধ অর্থের সন্ধান পেয়েছে দুদক। মাহবুব কবি চপলের রিপোর্ট। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের গোপন লকার অনুসন্ধানে গত ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে যান দুদকের কর্মকর্তারা। ওই লকারে ৫ কোটি টাকার সম্পদ পান তারা। পাশাপাশি দেখতে পান সেখানে ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বেশ কিছু লকার বা সেফ ডিপোজিট আছে। সেগুলোতেও অবৈধ অর্থ থাকতে পারে বলে ধারণা করছেন অনুসন্ধান কর্মকর্তারা। অর্থ উপদেষ্টার সাথে কথা বলে লকারগুলো ফ্রিজ করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক, যেগুলোতে পরে তল্লাশি চালাবে কমিশন। বাংলাদেশ ব্যাংকের আমরা মনে করছি যে এইগুলোতে গাতোয়ায় বহির্ভূত সম্পদ, বিশেষ করে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণাদি এফডিআর গাতোয়ায় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। যদি সেগুলিতে কারো বৈধ জিনিসপত্র থাকে, সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। তিনি জানান, শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, প্রয়োজনে যে কোনো ব্যাংকের লকার খুঁজে দেখবে দুদক। দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধের সাথে যে অনুসন্ধানগুলো চলমান আছে, সেখানে যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবেন কোথায়। হ্যাঁ, সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা যে কোনো ব্যাংকে হতে পারে। এদিকে শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সিআরআই কার্যালয়ে অভিযান চালায় দুদক। প্রতিষ্ঠানটি রাষ্ট্রের টাকা ব্যবহার করে রাজনৈতিক চক্রান্ত চালিয়েছে বলে তথ্য পায় কমিশন। ৩৫ কোটি টাকার এফডিআর এর নথিও পান দুদক কর্মকর্তারা। এখানে কোনো অফিসের সন্ধান পাইনি, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা চলমান আছে। আর এখানে অফিসে পাওয়া যায় না, অন্যান্যভাবে আমরা যদি রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি, সেই আলোকে আমরা রিপোর্ট দাখিল করতে পারবো কমিশন। অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায়, সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। অভিযানকালে সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল, ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। দুদকের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। অনুসন্ধানকালে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নিজ নামে উত্তর আমেরিকার দেশগুলোতে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনতে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকাস্থ কানাডার হাই কমিশনার অজিত সিং সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান।
এ সময় ডক্টর ইউনূস বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলের ব্যবসায়ী, অভিজাত ব্যক্তিবর্গ, তার ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে বিলিয়ন মার্কিন ডলার চুরি করে পাচার করেছে, যার একটি অংশ কানাডায় পাচার হয়েছে। বিশেষ করে টরন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনা হয়েছে। কানাডায় পাচার হওয়া সম্পদ শনাক্ত, জব্দ এবং পুনরুদ্ধারে সহায়তা চান প্রধান উপদেষ্টা। সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগে কানাডার সরকার সহায়তা করবে আশ্বাস দিয়ে হাইকমিশনার বলেন, পাচার করা অর্থ জব্দ ও পুনরুদ্ধারে তাদের দেশে আইন রয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি ৬টি কমিশনের প্রধানরা ঐক্যমত কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার বিষয়ক চূড়ান্ত প্রস্তাবনা পেশ করবেন। তাদের দেয়া সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা চলতি মাসের মাঝামাঝি শুরু হবে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী সংস্কারের কোনটি বাস্তবায়ন হবে তার নির্ধারণ হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমতে পৌঁছাবে সেগুলো সংবিধানে সংযোজন করা হবে। আসিফ নজরুল বলেন, রোজার মধ্যেও জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ও ডেপুটি প্রেস সচিব উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের যারা পক্ষশক্তি ছিল তাদের প্রতিনিধিরা থাকবেন, এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবেন। আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবায়েতুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুদকের একটি মামলায় রাত 10টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ার বাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবায়েত 2020 সালের 17 মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন। পুনরায় নিয়োগ পেয়ে গত বছর 16 মে আবারও বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর 10 আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান শিবলী রুবায়েত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে ফিরে যান। সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলে জনমনে আতঙ্ক, অনিশ্চয়তা দেখা দেবে, যার সুযোগ নেবে পতিত স্বৈরাচার, এমন আশঙ্কা বিএনপির নেতাদের। দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে অন্যদিকে নজর না দিয়ে দ্রুততম সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কার গ্রহণযোগ্য টেকসই করতে হলে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মনিলা হাসানের রিপোর্ট। মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতারা আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কাজ শুরু করার আগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। কে দল গঠন করবে না গঠন করবে সেটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব, কিন্তু এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব নয়। গণহত্যার জন্য পতিত স্বৈরশাসকের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা নিয়েও দলের অবস্থান তুলে ধরেন বিএনপির এই মুখপাত্র। যারা অপরাধ করেছে এবং তাদের তো বিচার হতেই হবে, আপনারা সবাই জানি। আর এটা নিষিদ্ধ হবে কি হবে না, কি হবে, এটা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। এদিকে স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিএনপির প্রস্তাবনা তুলে ধরতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি, লুটপাট, অনিয়মের ফলে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য খাত। এর ভুক্তভোগী দেশের সাধারণ মানুষ। সকল ক্ষেত্রেই সংস্কার
একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সকলের মতামতকে পূর্ণ মর্যাদা প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা তুলে ধরে ডক্টর মোশাররফ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা বাস্তবায়ন করবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। হালনাগাদে নিবন্ধিত হয়েছে প্রায় 50 লাখ নতুন ভোটার। মৃত ভোটার হিসেবে বাদ পড়েছে 15 লাখ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোটার যোগ্য কেউ বাদ পড়লে নিবন্ধন কেন্দ্রে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। বুধবার থেকে শুরু হচ্ছে ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ। আরো জানাচ্ছেন একরামুল হক সাহেব। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ 20 জানুয়ারি শুরু করেছিল নির্বাচন কমিশন। সারা দেশে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হয় সোমবার। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে ইসি সচিব আক্তার আহমেদ জানান, বাদ পড়া ও নতুন ভোটারদের তথ্য সংগ্রহ হয়েছে 49 লাখ নাগরিকের। এছাড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকা মৃত ভোটার পাওয়া গেছে 15 লাখ। সর্বমোট ভোটার হচ্ছে 49,70,388। টার্গেট ছিল আমাদের 61 লক্ষ। মৃত ভোটার কর্তনের পরিমাণ হচ্ছে আমাদের এখন পর্যন্ত 15,23,000। এটা আমরা লাস্ট যে আপডেটটা করা হয়েছিল 3 বছর আগে 2022-এ, তার থেকে এখনো পর্যন্ত কম। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বৃদ্ধির হার হচ্ছে 2.44%, আর নতুন ভোটার নিবন্ধন হচ্ছে 1.45% হারে এটা আমরা বেড়েছে। কাল থেকে শুরু হচ্ছে নতুন ভোটারদের ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়ার কাজ, যা চলবে 11 এপ্রিল পর্যন্ত। এবার হালনাগাদে যারা যুক্ত হচ্ছেন তাদের কাজ জুনের মধ্যেই শেষ করতে চায় ইসি। এই কর্মসূচিতে আপনি হয়তো অন্তর্ভুক্ত হন নাই, কিন্তু এর অর্থ নয় যে আপনি এই পদ্ধতিতে আসতে পারবেন না। এবং সরাসরি রেজিস্ট্রেশন কেন্দ্রে আমাদের যেগুলো আছে সেগুলো এবং আমাদের তারপরে নির্বাচন কমিশনের যে সমস্ত দপ্তরগুলো আছে, এখানে নিয়মিত যোগাযোগ করলে অন দ্য টপ অফ ইট আমরা তো আছি। গত বছর 2 মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ভোটার ছিলেন 12,18,00,000-এর বেশি। এবছর নতুন ভোটারদের নিয়ে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,36,83,512 জন। 2 মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, এমন দাবি করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ব্যাংকের টাকা পাচার হয়েছে, মাত্র 12টি ব্যাংক ভালো চলছে। 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম কমে আসবে বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত সমিতির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। মাহবুব কুইচাপলের আরেকটি রিপোর্ট। 2022 সালে দেউলিয়া হয়ে যায় শ্রীলঙ্কা। গণ অভ্যুত্থানে উৎখাত হয় গোতাবায়া সরকার। মূল্যস্ফীতি ওঠে 70%, তবে পরের বছরে তা নেমে আসে 7%। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ বলে দাবি করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি 10%-এর ঘর থেকে কমাতে না পারার ব্যাখ্যা দেন তিনি, তবে আশা করেন 3 মাসের মধ্যে 7%-এ নামিয়ে আনতে পারবেন তারা। অনেকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, টকশোতে আমি দেখি বহু কিছু। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। মেইন জিনিস, বাংলাদেশের অবস্থাতে শ্রীলঙ্কা আর খুঁজেই পেতেন না, আইল্যান্ডে থাকে। মানে শ্রীলঙ্কা এক্সাম্পল দেয়, এই ইনফ্লেশন কমিউনিটি আপ টু একটা দেশ, তার মধ্যে জিনিসপত্র। আর শ্রীলঙ্কাটা কোনো কিসে ছিল না, কনফ্লিক্ট ছিল না। ওরা তো মোটামুটি পলিটিক্যালি যে আসে থাকে, ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল, যেই গভর্নমেন্টে আসছে তাদের সাপোর্ট, আমাদেরকে পছন্দ করে না, চলে যান, এই সে বলছে। তা এর মধ্যে আমরা চেষ্টা করছি যে ইসে করতে কিছুটা। আমাদের ইস্যু হলো, আমি কয়েকদিনের মধ্যে হয়তো আপনি মার্চের দিকে আপনি উইল গেট দ্য রিভাইজ বাজেটের নাম্বারগুলো, তখন স্পেসিফিক আপনারা কতগুলো অ্যাকশন দেখবেন। উপদেষ্টা বলেন, দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে,
জনগণের আমানত পাচার হয়েছে। 60টির মধ্যে মাত্র 12টি ব্যাংক ভালোভাবে চলছে বলেও জানান তিনি। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই, তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। আপনার কেন ইমাজিন কোন পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে। মাত্র 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি করে, এরকম কোনো দেশে হয়েছে কোনোটা? 1/3 ব্যাংক কাজ করে না। সম্পূরক শুল্ক না কমালে ফল আমদানি বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা, তা আমলে নিচ্ছেন না অর্থ উপদেষ্টা। এটা এখন আমি এই ব্যাপারে আমার কোনো আর অ্যাকশন নেই। রমজান মাসে দেখা যাক ফল আমদানি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জনকে আটকের ঘটনায় উত্তরা পশ্চিম থানার SI আবু সাইদকে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার রাতে উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ সুব কমিশনার আহমদ আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। জানান, ছাত্রদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে দুই পক্ষ বসে তার সমাধান হয়েছে। এই ঘটনায় ওই থানার OC হাফিজুর রহমান ও SI আবু সাইদের বিরুদ্ধে ছাত্ররা লিখিত অভিযোগ দিলে তদন্ত করার কথা জানান তিনি। মঙ্গলবার বিকেলে উত্তরার গাউসুল আজম এভিনিউ সড়কে একটি বৈঠকের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্ররা। সেখান থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের 3 ছাত্রকে আটক করে পুলিশ। এই খবর ছড়িয়ে পড়লে উত্তরা পশ্চিম থানার সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্ররা। এক পর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হয়। আজ দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এবারও মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসলিদের নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজগরের মধ্য দিয়ে সময় পার করছেন সাথীরা। এদিকে ইজতেমা ময়দানে আমির আলী শেখ নামে আরও এক মুসলির মৃত্যু হয়েছে। 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ এর মাধ্যমেই নির্ধারিত হবে টানা চতুর্থবারের মতো দিল্লির মসনদে থাকা আম আদমি পার্টির ভাগ্য। অন্যদিকে 27 বছর পর দিল্লি দখল করতে মরিয়া ক্ষমতাসীন বিজেপি। তবে ভোটের পর ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। দিল্লির 70 আসনের বিধানসভার ভোট গ্রহণ হবে একদিনে। এবারের ভোটে আম আদমি পার্টিকে হারাতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি। আবগারি মামলায় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নাস্তানাবুদ করতে চেষ্টার ত্রুটি রাখেনি নরেন্দ্র মোদীর বিজেপি। তবে ইন্ডিয়া জোটে শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেসও। এই ভোট শতাব্দী প্রাচীন কংগ্রেসের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। ফলে লড়াই হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী এবং হাড্ডাহাড্ডি। পার্টিক্স খেলার খবর। বিপিএল এর ফাইনালে ওঠার মিশনে আজ মাঠে নামবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে জায়গা করে নেয় চিটাগং। তবে কোয়ালিফায়ার ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে 9 উইকেটে হেরে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে ব্যর্থ হয় চিটাগং কিংস। অন্যদিকে 4 নম্বর দল হিসেবে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করে খুলনা। রংপুর টাইগার্সকে 9 উইকেটে বিধ্বস্ত করে তারা এলিমিনেটর ম্যাচ নিশ্চিত করে। মিরপুরে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে দুদল। ক্রিকেটের 22 গজের সবুজে পরিশ্রম কখনো বিফলে যায় না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনালের আগে সেটাই প্রমাণ করলেন নাইম শেখ। প্রায় অচল হয়ে যাওয়া নাইমই চলতি বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক। স্ট্রাইক রেটও প্রায় 150-র কাছাকাছি। বদলে যাওয়া নাইম শেখের গল্প শোনাচ্ছেন পরাগ আরমান। বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানের নাম নাইম শেখ। শুধু ধারাবাহিক নন, তিনি এখন দেশসেরা ওপেনারও। মুখে বললেই তো সেটা হবে না, নাইম সেটা উইলোবাজিতে প্রমাণও করেছেন। এনসিএল টি20তে সর্বোচ্চ রান সংগ্রাহক, বিপিএলেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। চলতি বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে বাঁহাতি এই ওপেনার 13 ইনিংসে রান তুলেছেন 492।
তার মধ্যে আছে একটি সেঞ্চুরিও। বিপিএল এর আগে নাইম ঘন্টার পর ঘন্টা নেটে ঘাম ঝরিয়েছেন, নিজের স্পিন দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছেন, তাতে করে নিজের খেলাকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। এনসিএল টি20-তে নাইম করেছিলেন ৩১৬ রান, ৩০-এর উপর গড়, ১৩৫-এর উপর স্ট্রাইক রেট ছিল তার। বিপিএল খেলতে নেমে সেই পারফরমেন্সকেও যেন ছাড়িয়ে যান তিনি। ১৩ ম্যাচে ৪৯২ রান, গড় প্রায় ৪৫, স্ট্রাইক রেট ১৫০-র কাছাকাছি। এলিমিনেটরে রংপুর রাইডার্সকে বিদায় করার ম্যাচে ৩৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন নাইম, যেন একাই শেষ করে দেন ম্যাচটিকে। টানা ২৫-৩০ ম্যাচ ধরে এমন পারফরমেন্স সত্যি প্রশংসার। পরিশ্রমী নাইম রক্ত ঘামে হয়তো আরো অনেক সাফল্যের গল্প লিখতে চলেছেন, তবে সেটা হবে কি হবে না তার অপেক্ষা ক্রিকেট প্রেমীদের। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খোলার অনুমতি পেল দুদক। সেফ ডিপোজিট জব্দ করতে চিঠি, জয়ের গবেষণা প্রতিষ্ঠানে ৩৫ কোটি টাকার এফডিআর এর সন্ধান। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার। বুধবার দুদকের মামলায় তোলা হবে আদালতে। এবং হালনাগাদে সারা দেশে প্রায় ৫০ লাখ নতুন ভোটার নিবন্ধিত, বাদ পড়ল মারা যাওয়া ১৫ লাখ। বুধবার থেকে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়া শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।